ক্লাস 5 থেকে খুব চঞ্চল ছিলাম। আমি মোটামুটি আমার এলাকায় বাচ্চাদের সর্দার ছিলাম। আচ্ছা, মানে আমি যখন ক্লাস 5-এ পড়তাম তখন ক্লাস 1 থেকে ধরে 3 পর্যন্ত 4 পর্যন্ত যে বাচ্চারা থাকতো ওদের সাথে আমার বন্ডিংটা খুব স্ট্রং ছিল এবং মোটামুটি বলা চলতো ওই এলাকার বাচ্চারা সব আমি যেভাবে বলতাম সেভাবেই তখন। আচ্ছা, দেখা যেত যে ওদের মধ্যে খেলাধুলার আয়োজন করতাম, প্রতিযোগিতা করতাম, সবকিছুতে আপনি লিডটা দিতেন? হ্যাঁ, লিডটা দিতাম। তখন বাচ্চাদের সাথে অ্যাসোসিয়েশনটা বেশি ভালো ছিল। আচ্ছা, ক্লাস 5-এ পরে কি 5-এর বাচ্চাদেরকে লিড করতেন নাকি 2, 3, 1 যাদেরকে লিড করা যায়? 1 to 5 পর্যন্ত সবাই মোটামুটি অ্যাসোসিয়েট ছিল। এখন ক্লাস 5-এর বাচ্চা তো আসলে আর আমার কথা ওইভাবে শুনবে না, সেটা আমার সমপর্যায়েরই আছে। যেগুলো হয় যে নিচের যারা থাকতো তারাই হচ্ছে মোটামুটি শুনতো, খুব মানতো। আর কিছু হলেই কমপ্লেন, অন্য বাচ্চার সাথে কোনো ঝামেলা হলে আমার কাছে কমপ্লেন চলে আসতো। এই আর কি। তো বাবা কি করতেন? আমার বাবা ব্যবসায়ী ছিলেন। আমার বাবা ছিলেন বললাম, আমার বাবা 2009-এর 24শে আগস্ট মারা গেছেন। আর আমার বাবা মেনলি করতেন, আমার দাদা যে ব্যবসাটা করতেন সেই ব্যবসাটারই কন্টিনিউশন ছিল আমার বাবার। আচ্ছা, তো আমরা আবার 2 ভাই। তো বাবা যখন দেখেছেন যে আমাদের এই ব্যাপারে ইন্টারেস্ট নাই, ওই ঘরানার বিজনেস আমরা করব না, তখন আস্তে আস্তে ওখান থেকে গুটিয়ে নিয়ে আসে আর কি। আচ্ছা, রাইট। তো ক্লাস 5-এর গল্পে আমরা ছিলাম, ধারাবাহিকভাবে সামনের দিকে আগাই। ক্লাস 5 থেকে যখন স্কলারশিপ পেলাম না, একটু দুঃখ কষ্ট লাগলো। ওখান থেকে তারপর ক্লাস 6-এ উঠে গেলাম। ওখানেই আমার পার্শ্ববর্তী একটি স্কুল ছিল, HI স্কুল অ্যান্ড কলেজ বলে ওটাকে। ওই স্কুলে পড়াশোনা। ওখান থেকে আমার আবার ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি মনোযোগ তো ছিল, কিন্তু এর পাশাপাশি হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের উপরে আমার খুব ন্যাক ছিল, যেটাকে বলে। ক্লাস 6 থেকে আমাদের হঠাৎ করে বিতর্কের আয়োজন করা শুরু হলো আর কি। তা আমার খুব গর্ব লাগে এই ব্যাপারটা, এই পরিচয়টা দিতে আমার, কারণ আমি ক্লাস 6 থেকে একজন ডিবেটার ছিলাম। এবং তখন আমার এখনো খেয়াল আছে, আমাদের প্রথম বিতর্কের বিষয়টা ছিল শহরের জীবন নয়, গ্রামের জীবনই শ্রেষ্ঠ জীবন, এবং আমি সেটার ফেভারিট ছিলাম আর কি। তখনকার টপিকগুলো তো খুব ইজি, কমন টাইপের টপিক থাকতো, বিজ্ঞান, আশীর্বাদ, স্যাররা খুব ইন্সপায়ার করতেন। ক্লাস 6-এ যে আমি ভর্তি হলাম, আমার রোল ছিল তখন 71। আচ্ছা, 71 ছিল। 6 থেকে যখন 7-এ উঠলাম তখন রোল হলো আমার 2। ঠিক, মানে অনওয়ার্ডস এভাবে, মানে ছাত্র হিসেবে খারাপ ছিলাম না আর কি, ছাত্র হিসেবে পড়াশোনাটা করতাম, কিন্তু এর পাশাপাশি হচ্ছে কালচারাল অঙ্গনে আমার ব্যাপক পদচারণা ছিল। আমাদের থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে আমার বেশ আই হ্যাভ হ্যাড লটস অফ অ্যাওয়ার্ডস। তো যেতাম আর কি ওই মুখে, এবং এই কারণে যেটা ছিল এলাকাতে লোকজনের কাছে একটা বিশেষ পরিচিতি ছিল। এবং ছোটবেলা থেকে যেহেতু টেলিভিশনে আমি ডিবেট করতাম এবং বিটিভি থেকে ছোটখাটো চেক পেতাম শিল্পী সম্মানী, তখন মানে ব্যাংকাররাও আমাকে খুব পছন্দ করতেন। আমার এলাকার যে রিক্সা চালক ছিলেন তারাও খুব পছন্দ করতেন। মানে বাবার সাথে যখন আমি আঙ্গুল ধরে বের হতাম, বাজারে যেতাম বা কোথাও যেতাম, তখন হচ্ছে মানে আমাকে রিক্সায় নেওয়ার জন্য তাদের মধ্যে একটা প্রতিযোগিতার মতো হতো যে কখনই আসবে। এবং বাবাও খুব প্রাউড ফিল করতেন নিশ্চয়ই? বাবা প্রাউড ফিল করতেন। বাবা আসলে চাইতেন পড়াশোনাতে বেশি অ্যাটেনশন দেই। আমার মা আসলে আমার পালসটা খুব ভালো বুঝতেন। মা পালসটা ভালো বুঝতেন বিধায় মা হচ্ছে আমাকে পড়াশোনা একটা লিমিটেড টাইম পর্যন্ত করিয়ে মাই আমাকে পড়াতেন। আমার টিচার মেনলি আমার মাই ছিলেন। মা পড়িয়ে এবং মা আমাকে খেলাধুলার যথেষ্ট সুযোগ দিতেন। দেওয়ার পরে ইভেন আমাকে এমনভাবে পড়াতেন, তখন ডিডি ন্যাশনাল চ্যানেলে হিন্দি মুভি হতো আর কি। তখন আমাকে বলতো এইভাবে যে তুমি যদি এর মধ্যে এই পড়াগুলো কমপ্লিট করতে পারো, রাতের বেলা তোমাকে এই ফিল্মটা দেখতে দেওয়া হবে। আমি খুব ছোটবেলা থেকে আর্ট ফিল্ম দেখতাম, বুঝতাম না কিছু, আবার দেখতাম। এই আর কি। তো একই স্কুলে 6-7 পর্যন্ত পড়লাম। তারপর যখন ক্লাস 8-এ উঠলাম, রোলটা ছিল মানে 2-এই ছিলাম, আর আগাচ্ছিলাম না, কারণ তখন আসলে আমার ওরকম টার্গেটটা ছিল না। আজকে একটা জেলাসির গল্প বলেই ফেলি। আমার কাজিন ছিল, আমার প্যাটার্নাল কাজিন, আমার বাবার সম্পর্কে আমার ফুফাতো ভাই। ও আমার চেয়ে বয়সে 2.5 বছরের বড় ছিল। তো মানে ওরা আমার মধ্যে একটা প্রতিযোগিতা ছিল, মানে খুবই গোপন একটা প্রতিযোগিতা। মানে ও আমাকে পিছনে ফেলতে চাইতো, আমি ওকে পিছনে ফেলতে চাইতাম। এটা নিয়ে আবার আমার মা এবং ওর মায়ের মধ্যে একটা শীতল যুদ্ধ ছিল ভিতরে ভিতরে। হ্যাঁ, কেউ কখনো প্রকাশ করতো না। তো যেহেতু আমার চেয়ে একটু বয়সে বড় ছিল, কখনো যদি আমি ওর সাথে হেরে যেতাম, মানে আমি থার্ড হয়ে ও সেকেন্ড হতো বা আমি সেকেন্ড হয়ে ও থার্ড হতো, আমার বাবা মানে আমার কোনো ইনফিরিয়রিটি দেখে আমার বাবা কোনো কথা বলতেন না। বাবা বলতেন যে ওর চেয়ে বয়সে বড়, একটু ম্যাচিওর হবে, স্বাভাবিক, ও পারবে না, একটু আটকে যাবে, এটা স্বাভাবিক। তো মা বলতেন না, এটা হবে কেন, ওকে পারতেই হবে। তো ক্লাস 8-এ যেটা হলো যে ও থার্ড হলো, আমি সেকেন্ড হলাম। আমাদের দুজনের মাথায় এটা কখনোই কাজ করে না যে আমাদের ফার্স্ট হতে হবে।
ওকে, আমাদের মাথায় রেদার এটা কাজ করতো যে ও আমার আগে যাবে না, আমি ওর আগে যাব না। ওকে, মানে দুজন একসঙ্গে থাকি। হ্যাঁ, তারপর ক্লাস 8-এ যখন রেজাল্ট হলো, যখন থার্ড হলো, ওর খুব মন খারাপ হলো। ও মন খারাপ করে ওখান থেকে স্কুল ছেড়ে আরেক স্কুলে চলে গেল। হ্যাঁ, ওই স্কুলটা আবার যে স্কুলটাতেও চলে গেল, এটা BM বয়েজ ইউনিয়ন হাই স্কুল, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুলস অফ আওয়ার ডিস্ট্রিক্ট। ও যখন চলে যায়, চলে যাওয়ার পরে মানে একটু কেমন যেন হয়ে গেল, মানে ঠিক মজা পাচ্ছিলাম না পড়ালেখার মধ্যে যেটা। তো যখন 8 থেকে আবার, তখন তো আমার কম্পিটিটর আর কি, যে ফার্স্ট বয়, তার সাথে আমার কম্পিটিশন চলছে। তার সাথে আবার কম্পিটিশন করতে, যে কোনো একটা সাবজেক্টে, যেটা আমার ফেভারিট সাবজেক্ট ছিল তখন, এগ্রিকালচার সাবজেক্টে আমি মানে ক্লাস 6 থেকে হায়েস্ট পেতে পেতে আসছিলাম, 6, 7, 8, মানে এটার হায়েস্ট কেউ আমার কাছ থেকে নিতে পারতো না। আর বাই দিস টাইম আমাদের এগ্রিকালচারে যিনি আগের টিচার ছিলেন, ওই স্যারের নাম ছিল হুমায়ুন কবির। ওই স্যারের ট্রান্সফার হয়ে যায়, আমার সবার নাম খুব স্পষ্ট খেয়াল আছে, আমার ভালো লাগছে আমার। তো হুমায়ুন কবির স্যার উনি চলে যান, উনি চলে যাওয়ার পর ওখানে রফিক স্যার নামে একজন ভদ্রলোক আসেন। উনি আসার পরে ওই খাতাটায় উনি আমাকে ফার্স্ট বয়, ওর নামটা বলেই ফেলে, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, স্টিল আমার খুব ভালো বন্ধু, কাজী হারুনুর রশিদ। তো ওর হচ্ছে ওই সাবজেক্টেও আমার চেয়ে বেশি পায়, এবং প্রায় 7 থেকে 8-এর মতো। কৃষি শিক্ষা, হ্যাঁ, কৃষি শিক্ষায় বেশি পায়। বেশি পাওয়ার কারণে যেটা হয় যে 4 না 5 ব্যবধানেও ফার্স্ট হয়। এখন আমি হিসাব করে দেখছিলাম যে 8 যদি কৃষিতে সে আমার চেয়ে বেশি পায়, আচ্ছা 4-5-এর যে ব্যবধানটা, এটা কমে যেত যদি আমি হায়েস্ট পেতাম। আচ্ছা, তখন আবার আমার মধ্যে একটা এই চলে আসছে যে না, এটা আমি এই যেটা আমার কাজিন মানেনি, যে আমি থার্ড হলাম, এটা হয়নি। তা ঠিক একই রকম একটা কনসিকুয়েন্স আমিও পড়লাম। পড়ার পরে দেন আমি চ্যালেঞ্জ করলাম না, বাট আমি হেড টিচারের কাছে গেলাম, যে বললাম যে স্যার, কিছু পারিবারিক রিজন দেখিয়েছে যে আমার পক্ষে আসলে এখানে থাকা পসিবল হচ্ছে না, আমি ওইদিকে চলে যাব, এই স্কুলটাতে পড়তে হবে আমাকে। আমার হেড টিচার আমাকে জড়িয়ে ধরে কানলেন অনেকক্ষণ। উনি কান্নাকাটি করার পরে আমি আবার কিছুটা ইমোশনালি বায়াসড হয়ে যাচ্ছিলাম। তারপরে হঠাৎ করে মনে হলো না, থাক, ইমোশনাল হওয়া যাবে না। স্যারটা খুবই অন্যরকম মানুষ ছিলেন, আব্দুল আলী স্যার, আমাদের খুব প্রিয় মানুষ, শৈল্পিক, মানে খুবই শিল্পমনা একজন মানুষ। পরে আর ওখানে থাকলাম না, ওখান থেকে আবার ওই স্কুলে চলে গেলাম যেখানে আমার কাজিন চলে গেল। আচ্ছা আচ্ছা, তো ক্লাস 8-এ এটা? না, এটা হচ্ছে ক্লাস 8 থেকে যখন 9-এ উঠবো তখন ওই পর্যায়ে। ওকে, তারপর চলে গেলাম। ওখান থেকে চলে যাওয়ার পরে ওই স্কুলে যে বাই দিস টাইম আমার কাজিন নিজেকে খুবই একদম ফ্ললেস একটা পর্যায়ে নিয়ে চলে গেছে, এবং সে খুব দুর্দান্ত রকমের রেজাল্ট করছিল ওখানে। ওকে, যাই হোক, ওখানে গেলাম, কম্পিটিশন দিচ্ছিলাম, দিয়ে ওর সাথে আমি আসলে পেরে উঠছিলাম না, কারণ বাই দিস টাইম ওর মধ্যে অনেক চেঞ্জেস চলে আসছে। ও ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, প্রত্যেকটা সাবজেক্টে নিজেকে একটা অনন্য মাত্রায় নিয়ে গেছে। তা আমিও খুব হার্ড অ্যান্ড সোল ট্রাই করছিলাম, বাট ওর সাথে আসলে পেরে ওঠা যাচ্ছিল না। বাই দ্য ওয়ে, যেটা হলো যে ফাইনালি যখন আমরা ক্লাস 10-এ পরীক্ষা দিলাম, ম্যাট্রিক পরীক্ষা যখন দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমাদের রেজাল্ট হলো আমরা দুজনেই স্টার মার্কস পেলাম। বিউটিফুল। তো কিন্তু আমার চেয়ে নাম্বার অনেক বেশি পেলাম। কত সালে এসএসসি? 99। হ্যাঁ, আমি আপনার 1 বছরের সিনিয়র। 98, আমার মনে হয় 99 লাস্ট ব্যাচ ছিল যাদের এই যে স্টার মার্কস। আমার আসলে 2000 হতো, কিন্তু আমার যেটা হয়েছে যে আমি একটা ক্লাস স্কিপ করে, মানে 1 আমি পড়ি নাই, না পড়ে আমি 2-তে উঠে গিয়েছিলাম। এই কারণে আমার 2000-এ হতো, কিন্তু আমি 1 বছর যেহেতু আগে চলে আসছি, এই জন্য আমার 99-এ পরীক্ষা। তাহলে আমি আপনার 2 বছরের সিনিয়র। না, তা জানি না অবশ্য, ওটা ডেট অফ বার্থ দেখলে বোঝা যাবে। ওকে, না ঠিক আছে, বলেন। পরে ওখান থেকে দুজনে স্টার পেলাম, এবং কিরকম জেলাসি ছিল, ও খুব, মানে আমার কাজিন আশেপাশে আমার অন্যান্য যে সারাউন্ডিংস, যে ফ্রেন্ডস গুলো যারা ছিল, ওদেরকে ইন্সপায়ার করতো, ওরা যেন আমাকে পিছনে ফেলতে পারে, আমাকে ইন্সপায়ার করতো না। মজার কথা বলি, ক্লাস 8-এ স্কলারশিপ যখন পরীক্ষা আমরা দিচ্ছিলাম, ওর কাছে কিছু দারুণ নোট ছিল, আমি ওকে বললাম যে নোটসগুলো আমাকে দাও, ও আমাকে দিল না, কিন্তু পরীক্ষার ঠিক 2 দিন আগে এসে আমাকে নোটসগুলো দিল। আমি একটু বোকা টাইপের ছিলাম কিনা আমার মনে নাই, ওই সময় হলো কি, নোটসগুলো পেয়ে খুব ভালো স্যারদের নোটস, ওগুলো আমি আবার নতুন করে পড়লাম 2 দিন আগে। এই নতুন করে পড়ে যেটা হলো, পরীক্ষার হলে যে আমি ভুলেই গেলাম যে কি লিখছি, কি পড়ছি আসলে। তখনও বাইরে যখন পরীক্ষা দিয়ে আমি যখন আসলাম, ও খুব হাসতেছে, মানে আমি কিন্তু এটা টার্গেট করে তোকে দিয়েছিলাম এইভাবে। ডিপ্লোম্যাট ছিল আমাদের। হ্যাঁ, আমাদের দুজনের এই শীতল সম্পর্কটা মোটামুটি। আমার যেটা হয় কি, যে কেউ ভুল করে সে একবার সরি বললে আমার কাছে ইটস অলরাইট, আমি আর ওটা মাথায় কখনো রাখি না। এবং আমার জীবনে অনেক বড় কেউ ক্ষতি করে দিয়েছে, সেই ক্ষতি করার পরেও দেখা গেছে যে আমি আমার জায়গা থেকে যথেষ্ট সুযোগ ছিল তার একটা লস করে দেয়া, হার্ম করে দেয়া, কিন্তু উপরে যিনি মহান সৃষ্টিকর্তা যিনি আছেন, তিনি আমার হার্ট ডেফিনেটলি রিড আউট করতে পারেন। আমি সে সকল সুযোগ কখনো
কখনোই নেইনি, অ্যান্ড বাই হার্ট অ্যান্ড সোল আই ক্যান সে টেলিভিশন ডিবেটের জন্য আমাদের হঠাৎ করে সেকেন্ডারি স্পিকার অসুস্থ হয়ে গেল, আর আমি তখন ওই স্কুলে নতুন গিয়েছি। এখন আমি যে বিতর্ক করি সেটা হচ্ছে সেই স্কুলের টিচারদের কাছে এখন পর্যন্ত পৌঁছায়নি। আচ্ছা, তখন হঠাৎ করে স্যাররা ক্লাসে ঘোষণা দিলেন যে আমাদের একজন ডিবেটার লাগবে, একজন অসুস্থ হয়ে গেছে। তো আমরা প্রায় 28 জন না যেন 30 জনের মতো আমরা ট্রায়াল দিলাম। ট্রায়াল দেওয়ার পরে সেখান থেকে ফরচুনেটলি আমি সিলেক্ট হলাম। তো আমি সিলেক্ট হওয়ার পরে এখন যেটা হলো, বাই দিস টাইম টেলিভিশন ডিবেটের ডেটগুলো অনেকদিন আগে দিয়ে দিত, আর তখন পর্যন্ত আমরা ডেট পাচ্ছিলাম না কবে আমাদেরটা হবে আর কি। বাই দিস টাইম আমাকে মা জোর করে চুল ফেলে দিল, আমার চুল ভালো হচ্ছিল না আর কি। তো চুল ফেলে দেওয়ার কারণে আমি খুব শাই টাইপ ছিলাম তখন। তো যখন চুল ফেলে দিল তখন এর মধ্যে টেলিভিশন ডিবেটের ডেট আসলো। আচ্ছা, এখন আমাদের যিনি যে স্যার মেইনলি এটাকে কোঅর্ডিনেট করতেন, ওনার নাম ছিল পার্থ বণিক স্যার। জি, ওই স্কুলের ম্যাথমেটিক্স করাতেন আমাদের। তো ওনার অনেক অবদান আছে আমাকে একজন ভালো ডিবেটার হিসেবে গড়ে তোলার পিছনে, মানে হি হ্যাজ কন্ট্রিবিউটেড এ লট। তো স্যার কি করলেন, খুঁজলেন আমাকে, আমার কাজিনকে বললেন তোমার কাজিনকে খবর দিও। আমি জানি না ও শুনবে কিনা, যেহেতু তো ছোটবেলার গল্প বলে দিচ্ছি। ও আমাকে এসে আর জানালো না, আমাকে জানালো, কারণ তখন ফোনগুলো আসলে সেরকম অ্যাভেলেবেল ছিল না। আচ্ছা, আমাকে জানায়নি। সো বাই দিস টাইম স্যার আমার অল্টারনেটিভ যিনি ফোর্থ ছিলেন তাকে নিয়ে নিলেন, তাকে নিয়ে তারপর টেলিভিশন ডিবেটটা হয়ে গেল। বাই দিস টাইম আমার চুলও বড় হয়ে গেল। আচ্ছা, তা আমি স্কুলে যাওয়ার পরে স্যার আমাকে ধরলেন যে তোমাকে এতবার ডাকলাম তুমি আসলে না। আমি বললাম, স্যার আমাকে কেউ কিন্তু বলেনি কিছু, আমি স্কুলে যাইনি চুল বড় করার জন্য। ওকে। তো পরে হচ্ছে আমার কাজিন আমাকে বলল, হ্যাঁ যে আসলাম তো টেলিভিশনে, হাতে তালিও দিয়ে এসছি, আমাকে দেখাইছি টিভিতে, তুমি দেখছো? আপনি হাসতে হাসতে বলতেছেন এটা? হ্যাঁ, ও আমাকে বলছে। বলার পর আমি ওকে জাস্ট একটা কথাই বললাম, তুমি তো ওখানে দর্শক হিসেবে গিয়েছো, আমি ওখানে যাব, ওখানে ডিবেট করব এবং আমি শ্রেষ্ঠ বক্তা হব, তখন তুমি তালি দিও। এবং ঠিক তার পরের বছরই দ্যাট ইনসিডেন্ট হ্যাজ বিন ডান। একটা কথা আছে যে প্রতিভা আটকে রাখা যায় না, এটা যে কোনো ভাবেই হোক বিকশিত হয় আর কি। মানে আমি আসলে ঠিক ওইভাবে বলি না, আমার হয় কি যে আমাকে যখনই কেউ কোনো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই জীবনে, আমি ফেস করতে ভালোবেসেছি। আমার কাছে মনে হয়েছে আই হ্যাভ টু ফেস ইট। মানে আমি পিছনে কোনো প্রতিবন্ধকতা কি হবে কি না হবে, কারণ ওই হারানোর জায়গাটাতে কিছু ছিল না। যেহেতু আমাদের একজন স্যার বলতেন যে ইউ শুড মিনিমাইজ ইউর এক্সপেকটেশনস, প্রত্যাশাকে যত সংকুচিত করে রাখবা তোমার কষ্ট তত কম হবে। এবং আমি খুব সচেতনভাবে, এবং আমি জানি না সাবকনশিয়াসলি এটা আমার মধ্যে কাজ করে, আমার প্রত্যাশা আলহামদুলিল্লাহ অনেক মিনিমাইজ থাকে। আমি কখনোই খুব বড় কিছু প্রত্যাশা করি না। আমার মনে হয় না যে আই হ্যাভ টু অ্যাচিভ লটস অফ থিংস, এরকম কিছু মনে হয় না। জীবন খুব ছোট, আমার কাছে মনে হয় যে একটু করে যাওয়া, কাউকে সচেতনভাবে আঘাত না করা, হয়ে গেলে সরি বলে ফেলা, তারপর হচ্ছে সৃষ্টিকর্তার কাছে মাফ চেয়ে নেয়া, অ্যান্ড দেন হচ্ছে আবার নিজের মতো করে নিজের গতিতে চলা। কারণ প্রত্যেকটা মানুষ ভুল শুদ্ধ নিয়ে বড় হয়। মানে পারিপার্শ্বিক কারণেই অনেক সময় আপনি হয়তো ভুলটা করতে চান না, কিন্তু পারিপার্শ্বিক অবস্থার কারণে একটা ভুল সিচুয়েশন হয়ে গেল। এই যে এটা বলতে বলতে মনে পড়লো, নটর ডেমে তখন বিভাগীয় পর্যায়ের কম্পিটিশন হচ্ছিল উপস্থিত বক্তৃতার। আমি আনফর্চুনেটলি সেখানে সেকেন্ড হলাম। আমার এক্সপেকটেশন ছিল আমি ফার্স্ট হব, তারপরে হচ্ছে জাতীয় পর্যায়টা হবে। ফার্স্ট হয়ে গেল গ্রামের একটা মেয়ে, আমি তার নামটা এখন আর মনে করতে পারছি না, এবং এটার জন্য আমি খুব অনুতপ্ত। আমার এল্ডার সিস্টার, ও এখন ইউএসএতে আছে, তো ও আমাকে নিয়ে গেল এই কম্পিটিশনে। ওর সাথে আমার বয়সের ডিফারেন্স খুব বেশি না, 2 ইয়ার্সের ডিফারেন্স। তো ও গেল আমার সাথে। যাওয়ার পরে আমি জাস্ট কথা প্রসঙ্গে যখন রেজাল্টের কথাও আমাকে জিজ্ঞেস করলো, আমি তখন বললাম যে আমি সেকেন্ড হলাম, কোন গ্রাম থেকে একটা মেয়ে আসছে, কি একটা আমি বুঝলাম না, ওর কথা তো আমার এরকম কিছু মনেই হলো না। তারপর একটা টার্ম আমি ইউজ করেছিলাম, আমাকে মাফ করুক, আমি গ্রাম্য যেটা বলে একটা কথা বলে, সেরকম একটা টার্ম ইউজ করার পরে ঠিক আমার ঠিক পেছনে 2 হাত পেছনে মেয়েটা দাঁড়িয়েছিল। এবং আমি জাস্ট পিছনে তাকিয়ে আমি একবার জাস্ট বললাম যে আই এম এক্সট্রিমলি সরি। এটা বলার পরে দেন আমার কাছে মনে হয়েছে যে এই সরি বলাটা আসলে যথেষ্ট ছিল না, আর একটু ভালো করে সরি বলা দরকার ছিল। এবং এটা আমি পরবর্তীতে যখন আমার মনে হয়েছে, আমি মনে থেকে খুব গিল্টি ফিল করেছি এবং সরি বলেছি। তখন আসলে বয়সও খুব বেশি ছিল না, অপ্রাপ্ত বয়স্ক যেটাকে বলে, শিশু যেটাকে বলে, সেই পর্যায়ে ছিলাম। বাংলাদেশের আইন অনুযায়ী 18 বছর পর্যন্ত একজন, তাকে তো আসলে 18 বছরের নিচে পর্যন্ত সবাইকে শিশু হিসেবে কাউন্ট করা হয়। তো সেই, যদিও আমার মনে হয় না যে আমাদের ছেলে মেয়েরা ওই পর্যায়ে শিশু থাকে আর কি।
তাদের আচরণ যেটা বলে। ওকে, এই আর কি। তো এটার পরেও একটুখানি খুব একটা গিল্ট একটা ফিলিং অনেকদিন কাজ করেছে, এই একটা বিষয়। আর তারপরে চলে আসি রেজাল্টের পরে। রেজাল্টের পরে হচ্ছে আমার কাজিন, ও ঠিক কাজিন ঘরানায় আসলে আটকে যাচ্ছে ওরকম কিছু না। আমরা কলেজে ভর্তি হলাম, আমি নারায়ণগঞ্জেই থাকলাম, ও নটরডেমে ভর্তি হলো। আচ্ছা, তারপরে হচ্ছে ওখান থেকে আমাদের রেজাল্ট হলো। রেজাল্ট হওয়ার পরে ও হচ্ছে মেরিন ইঞ্জিনিয়ার হয়ে গেল। মানে যে মেরিনের তো দুইটা ইসে হতো, একটা হচ্ছে চিটাগংয়ে আর একটা হচ্ছে আমাদের এখানে। ও পসিবলি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হলো। দুইটা ভাগ থাকে, নটিক্যাল, মেকানিক্যাল। আর বাই দিস টাইম আমি আসলে খুব কনফিউজ ছিলাম আমাকে তখন, ওই পর্যায়টায় আমাকে নিয়ে, যে আসলে কি করতে চাই বা কি করব আমি। আমার আসলে কোনো ফিক্সড স্বপ্ন ছিল না। যেমন আমার এক বন্ধু ডাক্তার হতে চাইতো, ওকে দেখে আমার মনে হলো যে আমি তাহলে ডাক্তার হতে পারি। মানে দ্যাট ওয়াজ নট মাই ড্রিম, আই ওয়াজ লাইক, আমি আমার ফ্রেন্ডের স্বপ্নকে নিজে ওন করছিলাম ওটা দেখে দেখে। যেহেতু ওটা দেখে দেখে ওন করছিলাম, মেডিকেলের পরীক্ষাটাও আসলে ঠিক মানে এমনভাবে দিলাম, মেডিকেলটাই ফার্স্ট প্রায়োরিটি ছিল তখন। আমরা 1, 2, 3 কলেজের 1, 2, 3, আমার যে ফ্রেন্ডটা থার্ড আর কি, ওর মেইনলি মেডিকেলে হলো। আমাদের 1, 2 যে দুজন ছিলাম আমরা, ফার্স্ট বয় সেকেন্ড বয়, আমাদের আর মেডিকেলে হয়নি। এবং হয়নি, রেজাল্ট যখন পাবলিশড হলো তখন দেখলাম যে আমাদের রোলের পাশে কোনো মার্কস টার্কস কিছুই নাই, কিছু বলাও নাই। তো এটার মানে হচ্ছে যে আমরা হয়তো রেজিস্ট্রেশনের সময় কোনো একটা মিস্টেক করেছি। আচ্ছা, তো সেই জায়গাটাতে আমার ফ্রেন্ড আমাকে বলছিল, কাজী বলছিল যে আসো অথরিটির সাথে কথা বলে জিজ্ঞেস করে আসে যে কি হইলো আমাদের রেজাল্টটা। আমরা রাখো তো, এটা আমাদের কপালে নাই, আসো চলে যাই। তো আমি জাস্ট ওখান থেকে চলে আসি। এবং আমার খুব বাজে একটা বিষয় ছিল, আমি কখনোই একবারের বেশি অ্যাটেম্প নিতাম না। মানে একবার যদি আমার না হতো, সেকেন্ড টাইম আমি আর পিছনে ফিরে তাকাতাম না। তখন সামনে যেটা আসতো আমি সেটাকে গ্র্যাব করার চেষ্টা করতাম। এটা পরবর্তীতে একটু চেঞ্জেস আমি এনেছি, কিন্তু খুব বেশি পরিমাণে না। ওকে, সো আপনি ইন্টার পরীক্ষার পরের সময় আছেন এখন? হ্যাঁ, রাইট। ওকে, ইন্টার পরীক্ষার পরে তারপর মেডিকেলে যখন হলো না, ফ্যামিলি থেকে পারমিশন নেওয়া হলো যে আমি প্রাইভেটে ভর্তি হব, নর্থ সাউথে পড়বো। আচ্ছা, বাই দিস টাইম ঢাকা ইউনিভার্সিটিতেও পরীক্ষা দিয়েছিলাম, হয়নি। আচ্ছা, কিন্তু যেটা প্রবলেমটা যেখানে হয় সেটা হচ্ছে মেডিকেলের কোয়েশ্চেন প্যাটার্ন আর ইউনিভার্সিটি, আপনি ইউ নো ইট ভেরি ওয়েল, দুটো তো একদম আলাদা থাকার কারণে আমার আসলে ইউনিভার্সিটি প্রিপারেশন একদমই নেওয়া হয়নি। তা আমি প্ল্যান করেছিলাম নর্থ সাউথে ভর্তি হব, এবং আমার ফ্যামিলি থেকেও এগ্রি করলো। কিন্তু বাই দিস টাইম আমার খুব ক্লোজ ফ্রেন্ডস, মানে আমরা 1 থেকে 5 পর্যন্ত যে 5 জন ছিলাম, আচ্ছা, এটা আবার খুব বাজে একটা বিষয় ছিল আমার, যে আমরা হচ্ছে খুব ভালো ভালো ছাত্রগুলো মিলে ফ্রেন্ড হতাম। সাধারণত হয় না। হ্যাঁ, তা আমাদের যেটা হয় যে পিছনের যারা ব্যাক বেঞ্চার যারা ছিল, ওদের সাথে সম্পর্ক ভালো ছিল, আমি সম্পর্কটা ভালো রাখতাম, কিন্তু দে আর নট ফ্রেন্ডস অ্যাকচুয়ালি। আচ্ছা, তারা ফ্রেন্ডস ছিল না। তো ওখান থেকে ওরা 2 জন করলো কি, ওরা জগন্নাথ ইউনিভার্সিটিতে গেল ফর্ম আনার জন্য। ওখান থেকে ফর্ম এনে ওরা একটা এক্সট্রা ফর্ম নিয়ে এসছে, এবং আমাকে খুব সকাল থেকে ধরে বোঝাচ্ছে যে, তা আমি আসলে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসটা দেখে আমার এত ভালো লেগেছিল, স্পেশালি তখন কার্জন হলটা, এবং আমি মনে মনে বলছিলাম যে এখানে পড়তে পারলে ভালো হতো। আচ্ছা, তো ওখানে পরীক্ষা দেওয়ার পরে সবগুলো সাবজেক্ট পেলাম। পাওয়ার পরে আমার বড় ভাইয়ের, আমি আসলে এক এক সময় এক একজনের স্বপ্ন লালন করেছি। আমার বড় ভাইয়ের খুব পরিসংখ্যানে পড়ার ইচ্ছা ছিল, তো সে পরিসংখ্যানে পড়তে পারে নাই। অ্যাজ আই ওয়াজ দ্য ইয়াংগেস্ট ওয়ান, আই এম দ্য ইয়াংগেস্ট ওয়ান অফ মাই ফ্যামিলি। তো আমার উপরে ওরা হয়তো চাপিয়ে দিতে, আমি ঠিক জানি না এটাকে চাপানো বলে নাকি অতিরিক্ত ভালোবাসা বলে, যেটা কারণ সবাই খুব টেক কেয়ার করতো, খুব আদর করতো, এবং ফ্যামিলিতে সবারই খুব আদরের ছিলাম। তো যেটা হলো, আমাকে বললো তুমি স্ট্যাটিস্টিক্সে পড়ো। আমি সাবজেক্টের নামটা শুনে আমার মনটা খারাপ হয়ে গেছে। আমার ইচ্ছা ছিল আমি ইংলিশে পড়বো, ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করবো। আদারওয়াইজ যদি সায়েন্সের সাবজেক্ট নিয়ে পড়তে তাহলে কেমিস্ট্রি নিয়ে পড়বো। আচ্ছা, কারণ কেমিস্ট্রিতে রেজাল্ট ভালো ছিল। ম্যাথমেটিক্স চাপিয়ে দিলে আই ডিডন্ট মাইন্ড, কিন্তু আমাকে স্ট্যাটিস্টিক্সের কথা বললো। পরে স্ট্যাটিস্টিক্স ভাইয়া বলছে ওকে ঠিক আছে, কারণ বাবার পরে আমি বেশি ভয় পেতাম ভাইয়াকে, বড় ভাই। হ্যাঁ, আচ্ছা, তো ও যখন বললো, বলার পরে আমি রাজি হয়ে গেলাম। তারপর আমি স্ট্যাটিস্টিক্সে পড়াশোনা করলাম। স্ট্যাটিস্টিক্সে থার্ড ইয়ারে আসার পরে আমার মনে হলো আমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তটা আমি নিয়েছি পরিসংখ্যানে পড়তে এসে। এটা তো আপনার থার্ড ইয়ারে। আমি অনার্স মাস্টার্স ইভেন এমফিল কমপ্লিট করার পরে আমি রিয়েলাইজ করেছি যে আমার জীবনের ভুল সিদ্ধান্ত ছিল এরকম একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার। কজ আমার ক্যারিয়ার আলাদা, আমার স্টাডি কোনো কাজে লাগলো না। আমি রিয়েলাইজ করলাম আমার জীবনের স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, এবং সেটা সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আর কি। কারণ জীবনটা তো আসলে এই মুহূর্তে যদি বলি যে ডাক্তারি বিদ্যা নিয়ে পড়াশোনা
পড়াশোনা করবো, দ্যাট ইজ রিয়েলি ইম্পসিবল। হ্যাঁ, সো এটা আসলে আমাদের অনেক আগে থেকে রিয়ালাইজ করা উচিত। রাইট রাইট। সো আপনি থার্ড ইয়ারে, আচ্ছা থার্ড ইয়ার আমরা সব লেখাপড়ার গল্প শুনছি, ইন দ্য মিন টাইম লাইফে ঘটনা দুর্ঘটনা কিছু ঘটে না? হ্যাঁ হ্যাঁ, ঘটনা দুর্ঘটনা তখন পর্যন্ত দুর্ঘটনা আসলে ঘটে নাই, ঘটনা আছে অনেক ঘটনা। বল বাই দিস টাইম আমি আমার ইউনিভার্সিটির বর্ষসেরা বিতার্কিক হয়ে গেলাম। 2002 সালের কথা এটা, এবং খুব নাম হয়ে গেল জগন্নাথে, মোটামুটি এক নামে আমাকে সবাই চিনতো তখন। এবং এরপরে যেটা হলো টেলিভিশন ডিবেটগুলোতে যাচ্ছিলাম, বেস্ট স্পিকার হচ্ছিলাম। বাই দিস টাইম আমার কাছে মনে হলো যে আমার যেহেতু বিটিভি তো আসলে প্রমিত উচ্চারণটাকে অনেক বেশি এপ্রিসিয়েট প্রাধান্য দেয়, হ্যাঁ। এবং আমরা যখন বিটিভিতে ডিবেট করতাম তখন উচ্চারণ ও বাচনভঙ্গির জন্য 5-5 করে আলাদা করে নাম্বার ছিল। আচ্ছা, তখন আমার মনে হলো যে আমার উচ্চারণটাকে একটু ফ্ললেস করা উচিত। ওই জায়গা থেকে আমি একটা আবৃত্তি সংগঠনে জড়িয়ে গেলাম। এটা হচ্ছে টিএসসিতে ছিল স্বরকল্পনা আবৃত্তি চক্র, এবং তাদের সাথে মোটামুটি অলমোস্ট আমি 10-12 বছরের মতো কাজ করেছি। মানে এক নাগারে কাজ করেছিলাম 4-5 বছর। তারপরে হচ্ছে ওটা করতে গিয়ে যেটা হলো যে আবৃত্তির প্রতি একটা ন্যাক চলে আসলো। ডিবেটের পরে আমার দ্বিতীয় ভালোবাসা আবৃত্তি হয়ে গেল। আবৃত্তি করতে করতে একটা সময় পরে আমার কাছে মনে হলো আমি আমার জীবনের স্বপ্নটা হয়তো পেয়ে গেলাম। সেটা কি, আমার মনে হলো যে আমি মিডিয়াতে কাজ করব, কিন্তু আমি প্রিন্ট মিডিয়াতে কাজ করব না, ইলেকট্রনিক মিডিয়াতে কাজ করব। আমাকে বাই দিস টাইম আই ওয়াজ হ্যাভিং লটস অফ অফার্স ইন ডিফারেন্ট নিউজ পেপার্স। কেন দিত আমি নিজেও জানি না। আমাকে বলতো যে আপনি আসেন, কন্ট্রিবিউটর হিসেবে কাজ করেন বা আমাদের সাথে যুক্ত হন, সাংবাদিকতা করেন, আপনি ভালো করবেন। তা আমি বললাম যে প্রিন্ট মিডিয়াতে আমি কাজ করব না, কারণ আমার কাছে তখন ওই সময়টাতে আমার কাছে মনে হতো যে আমি একটা কাজ যদি করি, সেটা যদি মানুষ দেখতেই না পেলো তাহলে সেটা কিসের কাজ। আর প্রিন্ট মিডিয়াতে লেখালেখি করে কাজটা বোঝানো বা দর্শকের কাছে পৌঁছানো আমার কাছে সেই সময়টাতে খুব টাফ মনে হয়, এখনো কঠিন। তখন আমার মেইনলি ড্রিমটা ছিল আমি নিউজ প্রেজেন্টার হব। হ্যাঁ, নিউজ প্রেজেন্টার হব। তো আমি অডিশন দিয়ে বেড়াচ্ছিলাম রীতিমতো। 21 টিভি যখন রিওপেন হলো তখন গেলাম, একদম লাস্ট পর্যন্ত যে বাদ পড়ে গিয়েছিলাম। রক্তিম ত্রিপুরা আর সামওয়ান এরকম একজন পড়েন, তিনি আমার সাথেই ছিলেন তখন। আমরা খুব শর্ট সিলেক্টেড কয়েকজন ছিলাম, 12 থেকে 14 জন। ওখান থেকে কয়েকজনকে যেন ফাইনালি নেওয়া হয়েছিল 6 জন। আমি একমাত্র ফ্রেশার ছিলাম ওখানে, আর বাকি সবারই মোটামুটি বাংলাদেশ বেতার বিভিন্ন জায়গায় কাজ করার এক্সপিরিয়েন্স ছিল। আচ্ছা, এনিওয়ে, তো ওখানে হলো না। একটা সময় পরে মানে সময় যাচ্ছে আমি দেখলাম যে নিউজ প্রেজেন্টেশনের জন্য আমি ডাক পেতাম না, শুধু উপস্থাপনার জন্য ডাক পেতাম। আচ্ছা, কখনো ধারা বর্ণনা, নেপথ্যে কণ্ঠ দেয়া, এই বিষয়গুলোর জন্য অনেক ডাক আসতো, এবং আমি খুব এনজয় করতাম এগুলাতে। অ্যান্ড ট্রাস্ট মি, আমি যে সকল প্রডিউসারের সাথে ফ্রিল্যান্সিং এ সকল কাজ করেছি, তারা মনে হয় কেউ আমাকে বলতে পারবে না তারা কখনো, মানে আমি তাদের কাছ থেকে কখনো পেমেন্ট নিয়েছি, কখনোই বলতে পারবে না। আমি কাজটা করতাম একদম ভালোবাসা থেকে, মানে আমার মনে হতো যে কণ্ঠের খেলাটা একটু খেলি। এবং কখনো এমনও হতো যে স্টুডিওতে স্ক্রিপ্ট আমাকে ধরিয়ে দিয়ে প্রডিউসার ডিরেক্টর সব গান চলে গেছে, যে তুমি তোমার মতো পড়ে রেখে চলে যাও, আমরা পরে ওখান থেকে কেটে টেটেই করে নেব। তখন আমি আবার বিসিএস এর প্রিপারেশন নিচ্ছিলাম। বাই দিস টাইম আমার অনার্স কমপ্লিট। অনার্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে যেটা হলো যে আমাদের ইউনিভার্সিটিতে ডিবেটারদের মধ্য থেকে কখনো প্রেসিডেন্ট পদটা দেওয়া হতো না। মানে আমাদের টিচারদের মধ্য থেকে কেউ একজন প্রেসিডেন্ট পদে থাকতেন, আর স্টুডেন্টদের মধ্য থেকে একজনকে জেনারেল সেক্রেটারি বানানো হতো। এটা কি মানে ডিবেট সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি যেটা। আচ্ছা, তা যখন এটা ইউনিভার্সিটি হিসেবে অ্যানাউন্সড হয়ে গেল কমপ্লিটলি, তখন নির্বাচনটা হবে এবং ছাত্রদের মধ্য থেকে প্রেসিডেন্টশিপ দেওয়া হবে। এবং আমার খুব ভালো লাগার একটা বিষয়, আমি কতটুকু করতে পেরেছি পারিনি সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির প্রথম প্রেসিডেন্ট ছিলাম। মানে বিশ্ববিদ্যালয় হওয়ার পরে যেটা ছিল আর কি, ওখানে ইলেক্টেড প্রেসিডেন্ট, আমাদের যে এক্সিকিউটিভ মেম্বার্স থাকি সবাই মিলে। তো সেই সময়টা আমার আসলে মানে সাংগঠনিক একটা পথ পাওয়ার চেয়ে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল যে আমার প্রথম পরিচয় আমি একজন বিতর্কী। আমার কাছে তখন মনে হতো যে আমার বিতর্কের জায়গাটার প্রতি আমি ফোকাস করব। এবং আমি কিন্তু আসলে নির্বাচনে দাঁড়াতেও চাইনি, আমাকে জোর করে দাঁড় করানো হয়েছিল। যাই হোক, এনিওয়ে পরবর্তীতে তারপর একটা বছর কাজ করে ওখান থেকে দেন চলে আসা মোটামুটি। এবং হয় কি, যারা সংগঠনে কাজ করে তাদের কিন্তু সংগঠনের প্রতি একটা ভালো লাগা ভালোবাসা থেকে ছেড়ে আসতে খুব কষ্ট হয়। তা আমি বাই দিস টাইম আমি আমার ড্রিম যেহেতু খুব ফ্লাকচুয়েট করছিল যে আসলে কি হব আমি, যখন অনার্স কমপ্লিট করে আমি মাস্টার্সে অ্যাডমিশন নিলাম তখন আমার মনে হলো যে আমি একজন জার্নালিস্ট হব, কিন্তু আমি রিজিয়নাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে বিভিন্ন ইন্টারন্যাশনাল কোনো কিছুতে কাজ করব, লাইক CNN, BBC এগুলোতে। এবং এগুলোর জন্য আমি নিজেকে আই ওয়াজ জাস্ট মেকিং মাইসেলফ, আই ওয়াজ ট্রাইং মাই লেভেল বেস্ট টু মেক মাইসেলফ পারফেক্ট।
এই জন্য আমি যেটা করলাম যে স্ট্যাটিস্টিক্সে অনার্স মাস্টার্সের পরে মানে মাস্টার্সে পড়ার সাথে সাথেই প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ আছে, ওখানে জার্নালিজমে একটা পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করায় 1 ইয়ারের। ওকে, আমি সেখানে অ্যাডমিশন নিয়ে নিলাম এবং সেটা আমি কমপ্লিটও করলাম ঠিক মতো এবং রেজাল্টও ভালো ছিল। এটা হচ্ছে জার্নালিস্ট হতে চাওয়ার স্বপ্নের জন্য ওটা করতে চাওয়া। এবং করার পরে যেটা হলো, বাই দিস টাইম আমার ফ্যামিলির মানে আমার মা তখন অস্ট্রেলিয়াতে ছিলেন, আমার বড় আপু অস্ট্রেলিয়াতে থাকেন। তো ওরা দেখছে যে মিডিয়ার খুব বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কাজ করছি একটা প্রাইভেট ফার্মে, মানে আমার এক আন্টির একটা প্রাইভেট ফার্ম ছিল, ওখানেও আমি জব করছিলাম, মানে কোনোটাই আসলে যাচ্ছিল না। ওরা চাচ্ছিল আমাকে অস্ট্রেলিয়াতে নিতে, কিন্তু যেহেতু আমার 18 ইয়ার্সের চেয়ে বেশি বয়স হয়ে গেছে তখন আমাকে ওই ডিপেন্ডেন্ট হিসেবে আর নেওয়া যাচ্ছিল না। তখন আমাকে বলা হলো যে তুমি একটা জব এক্সপিরিয়েন্স নাও। আমি জব এক্সপিরিয়েন্স আমি পড়েছি স্ট্যাটিস্টিক্সে, কিন্তু জব এক্সপিরিয়েন্স আমি নিয়েছি মার্কেটিং এর। তো এটা আবার কোনোভাবে ম্যাচ করছিল না। দেন ওরা কোনোভাবে আর মানে দেশে থেকে যে মিডিয়ার কাজ, তারপরে হচ্ছে এরকম বিচ্ছিন্নভাবে কাজগুলো করাটাকে এপ্রিসিয়েট করছিল না। আচ্ছা, আমাকে একটা রীতিমতো মানে একটা ঝাড়ির মতোই দিল যে হয় বাংলাদেশে ডিগনিফাইড কিছু করো, নয়তো তুমি অস্ট্রেলিয়াতে চলে আসো। ওকে, নাও ইউ ফেসিং দ্য মানে রিয়েলিটি অফ লাইফ, টাফ রিয়েলিটি অফ লাইফ এক্স্যাক্টলি এটাকে বলে। এবং আমার সামহাও আমি জানি না, মানে আমার কখনোই বিদেশ ভালো লাগে না, কখনো না। আমি আজ পর্যন্ত যাই না। আমি গিয়েছি আমার দেখে মনে হয়েছে এত সুন্দর কেন, মানে মানে সৌন্দর্য একটা সময় যে অসহনীয় হয়ে যায় সেটা। মানে আমি সুইজারল্যান্ডেও গিয়েছি, আমি দেখে আর ঠিক 2-3 ঘন্টা পরে আমার আর ভালো লাগে না, মানে এ কি, মানে এত সুন্দর কেন। মানে আমার কাছে কেন যদি মনে হয় যে বাংলাদেশের বাইরে আসলে কিছু নাই, মানে একদম গোড়া একটা অনুভূতি। আমি কখনো চেষ্টাই করিনি, 1-2 বার ভিসার জন্য বেশ কয়েকটা দেশে ট্রাই করেছিলাম, তো রিজেক্ট করে দিয়েছে। আমি খুব খুশি হয়েছি, যাক রিজেক্ট করে দিয়েছে আমাকে। প্রথম দিকে আমাকে খুব রিজেক্ট করতো আসলে, আমার ফ্যামিলি সবাই ভিসা পেত, একজনকে বাদ দিলে সেটা ছিলাম আমি। আমাকে দিত না, আমাকে কেন দিত না, এটা এমন হয়ে গেল একটা ইয়ের মতো হয়ে, একটা মিথের মতো হয়ে গেল আমার ফ্যামিলিতে যে ও ভিসা পাবে না। এবং খুবই ভয়াবহ একটা বিষয়, আমি অস্ট্রেলিয়ার ভিসা পাচ্ছিলাম না, ইউকের ভিসা পাচ্ছিলাম না। পরে আমার বাবা আমার দুঃখ কষ্ট দেখে বলল যে মানে ছেলেটা এমন হচ্ছে, আমাকে লায়ন্স ক্লাবের মেম্বার বানিয়ে দিল। আমি তখন অনার্স 3rd ইয়ারে পড়ি এবং আই ওয়াজ এ ইয়াং লায়ন। লায়ন্স ক্লাবে তখন তো মানে মেইনলি যেটা হয় বিজনেসম্যান, বড় বড় চাকরিজীবী যারা নামের আগে লায়ন লাগায়, হ্যাঁ তারা এসে করে। আমি কখনো লাগাইনি, আমার নামের আগে কখনোই ছিল না। আমি ছিলাম মানাবে, কিন্তু আমি ছিলাম ডিস্ট্রিক্ট 315A1 এর, এন্ড দিস ইজ কল্ড দ্য ফাদার অফ অল ডিস্ট্রিক্টস। যারা লায়ন্স আছেন তারা ভালো বুঝবেন এটা। আমি তখন ছিলাম ওখানে এবং বাবা আমাকে এই অর্থে ওখানে দিলেন যে এদের লায়ন্স ক্লাব থেকে বিভিন্ন সময় ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলো হয়, এবং আমি যদি লায়ন্স ক্লাবের একজন মেম্বার থাকি সেই ক্ষেত্রে দেশের বাইরে আমার যাওয়াটা খুব ইজি হবে। এবং একটা সার্টেন অ্যামাউন্ট ডোনেট করতে হয়, বাবাই করছিলেন সবকিছু, যেহেতু বাবা বিজনেসম্যান ছিলেন অত বেশি সমস্যাও ছিল না। তো আমাকে দেখে সবাই অবাক হতো যে এত ইয়াং একটা ছেলে, ফার্স্ট ফ্লাইট, যদি আমি যেতে পারতাম ওটা আমার প্রথম ফ্লাইট হতো আর কি, বাইরে ফ্লাই করা হতো। তো তার আগের দিন আমার বাবার শরীরে মানে একদম খিচুনি দিয়ে জ্বর আসলো। আর যিনি আমাকে তখন লায়ন্স ক্লাবে আমি যার সাথে মেইনলি ডিল করতাম, কথা বলতাম, তার নাম পুরো নামটা মনে নেই, বক্সি ছিল লাস্টে। তো আমি তাকে বললাম যে আমার বাবা অসুস্থ, আমি কোনোভাবেই যাব না। এটা বলার পরে আমি ঠিক সামহাও জানি না, ওনার সাথে যখন আমার সরাসরি দেখা হলো, উনি আমাকে জড়ায় ধরলেন, যে বললো যে এত ছোট একটা ছেলে তুমি এখনই বাবাকে এইভাবে ফিল করছো, আমার খুব লাগলো, অদ্ভুত লাগলো যে তুমি যেতে চাচ্ছ না। তারপর যে লাস্ট মোমেন্টে যেটা টিকিট ক্যান্সেল করে তো অনেক ড্যামারেজ দিতে হয়, আমার একটু লস টসও হলো। এনিওয়ে পরে আর যেতে পারলাম না, যাওয়া হলো না। তারপরের কনফারেন্সটা ছিল হচ্ছে নিউ ইয়র্কে, এবং সেটা আসার পর আমি খুব এক্সাইটেড, যাক আমেরিকা দিয়ে আমার শুরু হবে। তো পরে যেটা হলো, তখন আমার 3rd ইয়ার ফাইনাল পরীক্ষার রুটিন দিল, পরীক্ষার রুটিন, এক্সামের রুটিন দিল, এবং সেই রুটিন অনুযায়ী দেখা যাচ্ছে যে 20 দিনের যে কনফারেন্স আমি অ্যাটেন্ড করব, আমি যদি থাকি পরীক্ষা 3টা পরীক্ষা বাদ পড়ে যাবে। তো সামহাও সেটাও করা গেল না। দেন আমি অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য, মানে সেই সময় আমার আপু বলছিল যে তোমার অস্ট্রেলিয়াতে পড়াশোনা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তোমাদের এখানে তো অনেক সেশন জ্যাম থাকে, তো তুমি এখনো চাইলে অস্ট্রেলিয়ার জন্যই ট্রাই করে ফেলো, 2 বছর কিছু হবে না, এটা অস্ট্রেলিয়াতে কাভার হয়ে যাবে। আমারও কি মানে এই যে খুব ইনডিসিশনে ভোগার একটা ফলাফল এটা। ও যখন বললো আমি রাজি হয়ে গেলাম, আমার স্ট্যাটিস্টিক্স আমার ভালো লাগছিল না। তখন আমি করলাম কি, অ্যাম্বাসি ফেস করলাম, অস্ট্রেলিয়ার অ্যাম্বাসিতে দাঁড়ালাম, এবং সেই সময় ওই অস্ট্রেলিয়ান অ্যাম্বাসিতে এক ভদ্রলোক এসছে, তিনি নাকি অস্ট্রেলিয়ার
গোয়েন্দা কোনো একটা বিভাগে চাকরি করতেন এবং সবাই বলা বলি করছিল আর কি বাইরে থেকে যে এই লোকের কাছে যে যাচ্ছে সেই রিজেক্ট হচ্ছে, কাউরে ভিসা দিচ্ছে না। এবং তখন আমি একদম 100% শিওর ছিলাম যে আমার রিজেক্ট হবে, ইন্টারভিউটা ওর কাছেই পড়বে। আচ্ছা, এবং আনফরচুনেটলি আমার ইন্টারভিউটা তার কাছেই পড়েছে। এবং সে যে আমাকে ডাকলো, অস্ট্রেলিয়ানরা যখন কথা বলে ওদের ঠিক 70 to 80% ভেতরে থাকে অ্যাকসেন্ট, ঠিক আমাদের মতো তো না, ইভেন ব্রিটিশদের মতো বলে না তারা। আমি জাস্ট আমার ইফতে খায়রুলের ইফটা বুঝলাম আর ইসলামের নামটা বুঝলাম, তখন বুঝলাম যে আমাকে ডাকছে। আমি ওখানে গেলাম, হি ওয়াজ আস্কিং সেভারাল কোয়েশ্চেন্স টু মি অ্যান্ড আই ট্রাইড মাই লেভেল বেস্ট টু আনসার। আমার রেজাল্ট ভালো ছিল, জাস্ট আমাকে জিজ্ঞেস করছে যে ওয়াই ইউ আর জাস্ট উইলিং টু মুভ অ্যাট দ্য মিড অফ ইউর স্টাডি, তুমি টু কমপ্লিট ইউর স্টাডি ফার্স্ট অ্যান্ড দেন গো ফর অস্ট্রেলিয়া ফর ইউর MBA কোর্স অর মাস্টার্স কোর্স। দেন আমি তাকে বললাম আর কি কিছু কথা বলতে হয়, তখন কিছু কথা তাকে বললাম, সেশন জ্যামের প্রবলেমের কথাও বললাম, বাট হি ওয়াজ নট স্যাটিসফাইড অ্যাকচুয়ালি। এবং আমাকে বললো অলরাইট, বলার পরে দেন আমাকে ভিসা দিল না, কিছুদিন পরে জানা যায় এগুলা, 15-20 দিন না কতদিন পরে আমি জানলাম। এই এত স্ট্রাগল, এই যে আমি যে পাচ্ছিলাম না, কারণ বলে না যে ডেস্টিনি হ্যাজ ডেস্টাইন্ড সামথিং ফর ইউ। এখন আমি খুব বিশ্বাস করি এটা, আপনি পরিশ্রম ডেফিনেটলি করবেন, ভাগ্য সৃষ্টিকর্তার হাতে, সে সবকিছু লিখছে বসে। তো সেই জায়গা থেকে যখন হলো না ভিসা, আমি মানে একটা আমার পজিটিভ সাইনটা যেটা ছিল, আমি এত রিজেক্টেড হওয়ার পরে আমি ডিসঅ্যাপয়েন্টেড হতাম, কিন্তু আমি একদম ভেঙে পড়তাম না। আমার কখনোই আমার মনে হতো না যে আমার সব চলে গেছে, সব শেষ হয়ে গেছে, এরকম কখনোই মনে হয়নি। এটা কি খুব ন্যাচারালি হতো? ন্যাচারালি হতো, মানে ইউ আর গিফটেড। আমার নাই, আমি নিজে কোনো একটা অবস্থানে নাই, কিন্তু আমি আমার আশপাশের লোকজনকে খুব বুস্ট আপ করতাম। ওয়াও, বাই দ্য ওয়ে, আমি যে জায়গাটায় আসতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার সিদ্ধান্ত নেওয়া যে আপনি কি করবেন, BCS করা বা অস্ট্রেলিয়াতে চলে যাওয়া, এরকম একটা জায়গা। হ্যাঁ, যখন আমাকে অস্ট্রেলিয়া থেকে ওরা বললো যে বাইরের জন্য অ্যাপ্লাই করার জন্য, তখন আমার এর পাশাপাশি মা বললো, আবার আমার এক ব্রাদার ইন ল তিনি বললো যে তুমি তো স্টুডেন্ট ভালো, তো ওয়াই ডোন্ট ইউ সিট ফর BCS এক্সামিনেশন। আমাকে এই কথাটা কয়েকবার বললো। আমি তখন পর্যন্ত জানতাম না BCS আসলে কি, আই নেভার হ্যাড এনি আইডিয়া। কারণ আমি ওই যে তখন CID দেখাতো না টিভিতে, লম্বা করে লোকটার কি যেন একটা নাম আমার নাম আমাকে জিজ্ঞেস করলো, আমি মাঝে মাঝে ভুলে যাই, আপনি নাম জিজ্ঞেস করলেন। লম্বা করে যারা দেখে CID তারা হয়তো বলতে পারবে, আমার কাছে খুব বোরিং লাগে কেন জানি, SCP সামথিং এরকম কিছু একটা বলে। তো এগুলা দেখে আমার খুব মজা লাগতো, কিন্তু আমি কাউকে জিজ্ঞেসও করতাম না যে কিভাবে CID তে যেতে হবে। আচ্ছা, কিন্তু আমার মনে প্রশ্ন আসতো যে এরকম হতে পারলে ভালো হতো। হ্যাঁ, এরকম আসতো, এক এক সময় এক একটা ভাবতাম। কখনো ওই যে বাংলা ফিল্ম দেখে যখন দেখতাম যে অর্ডার বলে জাজ কথা বলছেন, আমার জাজ হওয়ার খুব ইচ্ছা ছিল। আচ্ছা, একটা সময় পরে মনে হলো যে আমি তো খুব ভালো ডিবেট করতাম, আমি মনে হয় উকিল হলে খুব ভালো করতাম। হ্যাঁ, এটা আমারও ছিল পারসেপশন। তো এবং আমি যেটা যে ওকালতির যে চিত্রটা আসলে ফিল্মে আমরা যেটা দেখি, এটা বাস্তবে না। আমার বোন তো সুপ্রিম কোর্টের আইনজীবী, তো ও আমাকে যখন বললো যে আসলে চিত্রটা এটা না, তুমি যতটা এক্সাইটেড হচ্ছ, আমার যে কি ভীষণ পরিমাণ মন খারাপ হলো। আমি নিজের চোখে দেখার পর খুবই ডিমোটিভেটেড হয়েছি। যে আমি ভাবছিলাম যে দুপক্ষ যুদ্ধ হবে, একটা পুরো ড্রামা হবে ওখানে, তারপরে উইন করবে যার যতটা বেশি লজিক থাকবে তাকে সাপোর্ট করবে। আলটিমেটলি সিনারিও ইজ ডিফারেন্ট। কিছুই না। হ্যাঁ, তো আমার ভীষণ মন খারাপ হলো এটা নিয়ে। তারপর বাই দিস টাইম যখন আমাকে ওটা বললো, তখন আমি BCS এর বই কেনার জন্য নীলক্ষেতে গেলাম। আচ্ছা, নীলক্ষেতে যে আমার এখনো খেয়াল আছে, অ্যাসিউরেন্স সিরিজের কিছু বই একসাথে কিনে ফেললাম, কারেন্ট ওয়ার্ল্ড, কারেন্ট অ্যাফেয়ার্স অনেকগুলা কিনলাম। কেনার পরে BCS এর পড়াটা একটু ঝামেলাপূর্ণ। মানে ঝামেলাপূর্ণ হচ্ছে BCS এর চান্স পাওয়ার জন্য খুব মেধাবী, মানে অনেক মেধাবী হতে হবে আমি সেটা বলছি না, মেধাবীরা তো ডেফিনেটলি ওয়েলকাম, কিন্তু যেটা হয় যে অনেক বেশি ইন্ডাস্ট্রিয়াস হতে হয়, অনেক পরিশ্রমী হতে হয়, সেই পরিশ্রমটা অনেকে করতে পারে না, এটা খুব কষ্ট হয়ে যায়। আমি পারিনি। তো যেটা হলো, আপনার সামনে জলজান্ত এক্সাম্পল বসে আছে। ওকে, 30তম BCS দিয়ে আমি শুরু করি মেইনলি। আমি যখন জানা শুরু করলাম যে 30তম BCS যখন দিতে গেলাম, তখন হচ্ছে প্রিলি দিলাম, প্রিলি হয়ে গেল। তারপর রিটেন দিলাম, রিটেনও হয়ে গেল। তখন পর্যন্ত আমি কিন্তু সিরিয়াস না, আমি জাস্ট পরীক্ষা দিতে হয় এই জন্য দিচ্ছি। সিরিয়াস না বলতে মানে পড়ালেখা তো করেছি, কিন্তু সেই সেন্স থেকে যে একটা ন্যাক থাকা যে আমার এটা হতেই হবে, কারণ তখন পর্যন্ত আমি ফ্লোতে থেকে আসলে বুঝতে পারছি না জিনিসটা কি, বিষয়গুলো আমার কাছে ক্লিয়ার না। এবং আমি তখন কোচিং করিনি, আমার যেহেতু কোনো আইডিয়া নাই, এবং আমার ফ্যামিলিতে যেহেতু কেউ ছিল না, যেহেতু আমার ফ্যামিলিতে বিজনেস ঘরানাটা ছিল আর এই চাকরিজীবীর ঘরানাটা একটু কম, সেই পার্সপেক্টিভ থেকে ক্লিয়ার ছিল না। তো ভাইভাতে যখন গেলাম, ভাইভাতে মানে অনেক পড়েছি আর কি বিভিন্ন জায়গায়। চয়েস কি ছিল? আমার ফার্স্ট চয়েস ছিল পুলিশ ক্যাডার।
30-এ ফার্স্ট চয়েস পুলিশ ক্যাডার ছিল। আচ্ছা, আর এটা বুঝে শুনে দিয়েছিলেন, ওই সিআইডি হতে চাই, বুঝে শুনে ওই ড্রিম অবচেতন মনে যেটা কাজ করেছে। আর ইউনিফর্মটার প্রতি লাইক আমার একটা ভালো লাগা আছে, যে ইউ আর ওয়ারিং ইউনিফর্ম, ইট গিভস ইউ এ ডিফারেন্ট ভাইব। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হলো যে হ্যাঁ, পুলিশ ফার্স্ট চয়েস থাক। সেকেন্ড চয়েস তখন ছিল আমার অ্যাডমিনিস্ট্রেশন, থার্ড ছিল পসিবলি কাস্টমস, আর পরেরগুলো এখন আর খেয়াল নাই। আচ্ছা, ওখানে দেওয়ার পরে যেটা হলো, আমি যে বোর্ডে পড়েছিলাম ওই বোর্ডে আমি যখন ঢুকতে গেলাম, জি অনেক পড়েছি যে ইন্টারভিউ সময় অনেক রকমের সিচুয়েশন অ্যারাইজ করে, ওগুলা স্মার্টলি ফেস করতে হয়। তা আমি নিজে যেই ফেস করলাম। কিরকম, আমি মাত্র দরজাটা খুললাম, ঢুকবো, ইন্টারভিউ বোর্ডে যিনি চেয়ারম্যান স্যার ছিলেন তিনি আমাকে বললেন যে আপনি বের হয়ে যান। ঢোকা মাত্রই? হ্যাঁ, আমাকে ঢুকতেই দিল না। আমি জাস্ট একটা পা দিয়ে, দরজাগুলো খুব শক্ত থাকে, ওকে, আপনাদের এই যে এই ডোরগুলোর মধ্যে খুব শক্ত, যে অনেক প্রেসার দিয়ে খুলতে হয়। আচ্ছা, প্রেসার দিয়ে খুলে আমি জাস্ট ঢুকতে, মে আই কাম ইন স্যার, আমি এটা জাস্ট বলেছি, সাথে সাথে আমাকে বলেছে আপনি ঢুকবেন না। তা আমি জাস্ট বাই দিস টাইম যেটা হয় যে রুমটার ভিতরে একটা টেবিল থাকে, টেবিলের এখানে 3 জন বসে থাকেন, আর সামনে টেবিলের সামনে আরেকটা চেয়ার থাকে, যেখানে পরীক্ষার্থী যে বসবে আর কি। তা আমি দেখলাম যে আমার ওই অতটুকুই, যেটা চোখের উপযোজন ক্ষমতা বা দিনে তো দৃষ্টির ক্ষমতার কারণে যতটুকু আমি দেখতে পারলাম যে একটা টেবিল, 3টা চেয়ার, ওখানে ওনারা বসে আছেন। আমাকে যখন বের হয়ে যেতে বললো, আমি না কনফিউজড হয়ে গেলাম। অফকোর্স, সেটাই হবে, আমি কি আসলে ঢুকবো নাকি ঢুকবো না। এখন আমাকে তো ওনার অর্ডার তো মানতে হবে, নিশ্চয়ই কোনো একটা কিছু আছে। এখন উনি আমাকে বলছিলেন যে আমি আমার লোককে ডাকবো। উনি ওনার লোককে ডাকলেন, ওনার লোককে ডাকার পরে ওনার লোক ঢুকলো, ঢোকার পরে ঠিক 2 মিনিট পরে আমাকে আবার ডাকা হলো। 2 মিনিট পরে আমি ঢুকে যেয়ে দেখলাম যে চেয়ারটা যেখানে ছিল আমারটা, মানে যেখানে আমি বসবো, সেই চেয়ারটা সেই জায়গাতে আর নাই। সেই চেয়ারটা অনেক দূরে চলে গেছে, মানে একদম রুমের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। আমি জানি না, এটা হয়তো ওয়ান সর্ট অফ টেকনিক্স পরীক্ষার আগে। তো ওনারা আমাকে প্রশ্ন করছিলেন ওই দূর থেকে, এবং আমি আনসার দিচ্ছিলাম। তো যাই হোক, ইন্টারভিউটা দিলাম, ভালো মন্দর মিশেল একটা ইন্টারভিউ হয়েছিল, কিন্তু আমার 30তমতে আমি ভাইভাতে ডিসকোয়ালিফাই করি। আমার হয়নি। আমারটা খুব হরিবল ছিল, কোথাও বলা যাবে না মিডিয়াতে, বললে সমস্যা হয়ে যাবে অনেকের, সো এটা বলবো না। বাট জীবনে যদি কোনোদিন লিখি তাহলে হয়তো বা থাকবে সেটার মধ্যে, লাইফ স্টোরির মধ্যে। ওকে, হ্যাঁ। পরে 30তম, যেটা আমাদের সময় বিসিএস এর গতিটা আসলে খুব বেড়ে গেল। 30তম দিতে দিতে আমার যেটা হয়ে গেল, আমার মানে আমি খুব ডিটারমাইন্ড হয়ে গেলাম যে আমাকে মানে ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার হতেই হবে। এবং আমার তখন এমন হলো যে আমার এটা ছাড়া আর কিছু দিয়ে আমাকে কেউ পোষাতে পারবে না, মানে আমার একটা স্বপ্ন হয়ে গেল এটা তখন। এবং মনে হলো যে আলটিমেটলি আমি হয়তো আমার ড্রিমটাকে খুঁজে পেলাম। এবং মানে আই ক্যান্ট এক্সপ্লেইন ইউ, লাইক বাই দিস টাইম যেটা হলো যে 30তম বিসিএস এর ভাইবাটা যখন দিচ্ছিলাম, আমাদের 31তমের আবার প্রিলি রিটেন হয়ে গেল, যেহেতু গতিটা ফাস্ট ছিল। আর যেহেতু আমরা খুব প্রিপেয়ার্ড থাকতাম, তখন ওই পরীক্ষাটা আবার আমার দুর্দান্ত রকমের ভালো হয়েছে। প্রিলি রিটেন দুটাই ভালো হয়েছিল। হওয়ার পরে দেন আমার এবার ফার্স্ট চয়েস থাকলো ফরেন ক্যাডার, সেকেন্ড চয়েস আসলো অ্যাডমিনিস্ট্রেশন, থার্ড চয়েস আসলো পুলিশ। আমি তো ধরে নিয়েছিলাম যে 30তম আমার পুলিশ হয়েই যাবে। তো 31তমতে যখন আমি ভাইভা ফেস করতে যাই, এক্স আইজি প্রিজন লিয়াকত আলী খান স্যারের বোর্ডে ছিলাম আমি। তো উনি আমাকে জিজ্ঞেস করলেন যে ঢোকার পরপরই, মানে এটা করেন আর কি ওনাদের একটা চেষ্টা থাকে যে একজন কি বলে পরীক্ষার্থীকে একটু নার্ভাস করে দেই, কি হয়, সে কিভাবে ফেস করে। আমাকে প্রথমেই বললো যে 30তম রেজাল্ট কি, 30তম বিসিএস। তা আমি বললাম যে 30তম বিসিএস স্যার ভাইভাতে কোয়ালিফাই করতে পারিনি। বলে আপনি 30তমতে ভাইভাতে কোয়ালিফাই করতে পারেননি, মানে কিছু প্রথম কয়েকটা ফ্যামিলিয়ার কোয়েশ্চেন্স করে একটু ইজি করে দিয়ে দেন এই প্রশ্নটাতে চলে আসলো হঠাৎ করে, আপনি কোয়ালিফাই করতে পারেন নাই, আবার 31তমতে সে ফরেন ক্যাডারকে ফার্স্ট চয়েস দিয়েছেন, আপনার তো রীতিমতো দুঃসাহস। সেটা আমি ভাবছিলাম মনে মনে, দুঃসাহস। তখন আমি বললাম যে আসলে স্যার ব্যাপারটা হয়েছে কি, আমি যখন 30তম পরীক্ষা দিই তখন আমার ফার্স্ট চয়েস পুলিশ ছিল, এবং আমি ধরেই নিয়েছি যে আমি পুলিশ ক্যাডারটা পাবো। তো আনফর্চুনেটলি আমি পুলিশ ক্যাডার পাইনি, এবং 30তম যখন পরীক্ষা দিয়েছিলাম তখনই আবার 31তমের প্রেফারেন্স লিস্টটাকে আমি ফিল আপ করে ফেলেছি। এখন যেহেতু আমি ধরে নিয়েছি আমি পুলিশ ক্যাডার পাবো, 31তমতে আমি পুলিশ ক্যাডারের উপরে কোন ক্যাডারটা আছে সেটা দেখতে চেয়েছিলাম। তখন আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, ফরেন ক্যাডারটাকে আমি বেছে নিতে পারি। আর আমি অত্যন্ত বিনয়ের সাথে স্যার বলতে চাচ্ছি যে প্রথম 10 থেকে 12 জন ফরেন ক্যাডার পাবে তার একজন আমিও হতে পারি।
এই কথাটা বলার পরে স্যার একটু আমার দিকে একটা লুক দিল আর কি। লুক দেওয়ার পরে আমাকে বললো যে তুমি ইংলিশে কথা বলতে পারো। আমি একটু মনে মনে ভিতরে ভিতরে হাসছিলাম। ফরেন ক্যাডারটা দেওয়ার পিছনে আমার একটা রিজন ছিল এটা, আই ওয়ান্টেড টু শো মাই দ্যাট ক্যালিভার, দ্যাট পার্ট অফ এফিসিয়েন্সি, সো দ্যাট তারা বুঝতে পারে যে ছেলেটার ইংলিশ একটু দখল আছে। এগুলা সামহাও আপনি তো চাইবেন যে আপনার জায়গা থেকে আপনার ইন্টারভিউটা এমন হোক যে কারণে বোর্ড মেম্বার্স আপনার উপরে প্লিজ থাকুক। তো আমার মধ্যে সেই ব্যাপারটাও কাজ করছিল যে ফরেন ক্যাডারটাকে আমি ফার্স্ট চয়েস দিলে সেক্ষেত্রে আমাকে কিছু কোয়েশ্চেন্স আই উইল ডেফিনেটলি ফেস ইন ইংলিশ, এবং আমার একটু কথা বলার সুযোগ থাকবে, এবং সেই জায়গা থেকে হতে পারে যে আমি ফরেন ক্যাডার না পেলেও একটা ক্যাডার আমি পাবো। ওই জায়গা থেকেই যখন আমাকে বললো যে আমাদের ফরেন পলিসি ইংলিশে বলার জন্য, দেন আই স্টার্টেড স্পিকিং। কথা বলার পরে স্যাররা খুব খুশি হচ্ছিলেন, আমি বুঝতে পারছিলাম। এবং এরপরে আমাকে হিউমিলেট করার মতো বা আমাকে ডাউন ট্রোডন করার মতো কোনো ধরনের কোয়েশ্চেন আমাকে আর করা হয়নি। এবং আই ওয়াজ আস্কড অলমোস্ট 17 questions and I answered 16 questions perfectly. একটা প্রশ্নের অর্ধেক পেরেছিলাম, অর্ধেক পারিনি। তখন আমার এখনও খুব কানে বাজে কথাটা, স্যার তখন বলছিলেন, লিয়াকত আলী খান স্যার, উনি বোর্ডের চেয়ারম্যান, উনি তখন ওনার পাশে যিনি ছিলেন বোর্ড মেম্বার্স, তাকে বলছিলেন যে স্যার ছেলেটাকে ছেড়ে দেই। মানে ওনার এই কথাটার মধ্যে এত মায়া ছিল, আমার তখন মনে হচ্ছিল কি যে আমার চাকরিটা ইনশাল্লাহ হয়ে যাবে। এবং সেই সময় আমার পরীক্ষার জাস্ট ভাইবার 15 দিন আগে আমার মা দেশে আসেন অস্ট্রেলিয়া থেকে। আমার হচ্ছে একটু নিট অ্যান্ড ক্লিন না থাকলে মানে আমি পড়তে পারতাম না, একটু গোছানো না থাকলে। সবসময় যদি এখন আর ঠিক ওই ব্যাপারটা নাই। তো আমার মা এসে দেখলেন 7 দিন ধরে আমার বেড কভার চেঞ্জ হয় না আমার রুমের, এবং আমার বইপত্র নোটস সব এইভাবে ছড়ানো ছিটানো। আচ্ছা। তো মা বুঝলো যে আমি একদম কাইন্ড অফ ক্রেজি হয়ে গেছি, মানে এরকম কেন। মা আমাকে বললো, তোমার তো হারানোর কিছু নাই, তুমি এরকম পাগলের মতো করতেছো কেন? কি হবে এটা না হলে? চলে যাবা, আমার সাথে চলে যাবা, এরকম ভাবে বলছিল আমাকে। আমি বুঝছিলাম যে আমাকে আসলে ইন্সপায়ার করছিল যেন আমি খুব বেশি ডিজার্টেড না হলে। আমি তখন বললাম যে মা, আমাকে এখন কোনো জায়গার একটা চেয়ারম্যান বানিয়ে দিলেও হবে না, কোনো বোর্ড বলেন অন্য কোথাও বলে, আমার এটাই লাগবে, আমার এটাই হতে হবে। দ্যাট ডিটারমিনেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু টাচ ইউর ড্রিম। লাইক আপনি যদি ফিল করেন ভেতর থেকে যে আপনার এটা লাগবে। এবং ওই যে শাহরুখ খানের কি একটা ফিল্ম ছিল না, ওম শান্তি ওমের মধ্যে, সে বলেছিল যে যখন আপনি কোনো জিনিস খুব মন থেকে প্রত্যাশা করেন তখন পুরো পৃথিবী এক হয়ে যায় আপনাকে আপনার সেই স্বপ্ন কিছু মানে ছুতে পারার অনুপ্রেরণা দেবার জন্য। তো সেই রকম একটা বিষয়, লাইক আপনি ভিতর থেকে যদি ফিল করেন। এবং আমি খুব খেটেছিলাম। আজকে এই এপিসোডটি স্পেশালি যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য ডেডিকেট করা হলো। যে বিষয়টা আমার যেটা মনে হয়েছে যে আমি খুব পরিশ্রম করেছি, এটা কোনো ব্যত্যয় নেই। অনেকে হয়তো অনেক মেধাবী হতে পারেন, তাদের পরিশ্রম হয়তো অনেক কম করতে হয়েছে, কিন্তু আমি অনেক খেটেছি। আমি খাটা পরবর্তী ফলাফলটাই ছিল যে আমার পুলিশ ক্যাডারে মানে জয়েন করতে পারে। এবং আমি 31তম বিসিএস ব্যাচ পরেরটাতেই। এবং আমি নিজেকে খুব প্রিভিলেজ ফিল করি এই জন্যে, কারণ আমি মনে করি যে সৃষ্টিকর্তা খুব বেছে বেছে মানুষজনকে এই সুযোগটা দেয়, পুলিশ অফিসার হওয়ার সুযোগটা। কারণ এটা হচ্ছে এমন একটা জায়গা যে জায়গা থেকে আপনি প্রান্তিক পর্যায় পর্যন্ত মুহূর্তে সেবা পৌঁছে দিতে পারবেন। অসাধারণ কাজ করার সুযোগ আছে। অসাধারণ কাজ। আমার কিছু ফ্রেন্ড আছে, কান্না দেখবেন, হাসি দেখবেন, আপনাকে এসে জড়িয়ে ধরবে। মানে আমার এই লাইফে এত বেশি প্রান্তিক পর্যায়ের মানুষ এসে আমাকে ভিক্ষা করেন, ভিখারিনী। তিনি আমার কনস্টেবল, মানে আমার যিনি অর্ডারলি, যিনি বডিগার্ড হিসেবে আছেন, তাকে দেখে ভয় পাচ্ছেন, কিন্তু আমাকে এসে জড়ায় ধরছেন। মানে I really loved it. আমাকে জড়ায় ধরে চুমু খাচ্ছেন, কান্না করছেন। এবং এই গল্পটা একটু দীর্ঘায়িত হবে, আমরা ধারাবাহিকভাবেই যাব। আপনার রেজাল্ট আসলো, তারপরে কি হলো? রেজাল্ট যখন আসলো, রেজাল্ট আসার পরে যেটা হয় কি, সেই দিন তো সবাই আসলে দেখতে থাকে, ট্রাই করতে থাকে। তখন আমি ছিলাম তখন একটা প্রাইভেট চ্যানেলে, আমি তখন আবার ওখানে নিউজ প্রেজেন্টার হিসেবে জয়েন করি। বিসিএস দেওয়ার পরে, ভাইভা দেওয়ার পরে আমার 3 মাস রেজাল্ট হতে সময় লাগবে, 3-4 মাস। আই ওয়াজ জাস্ট ওয়েটিং যে কি একটা করা যায়। তখন মনে হলো যে একটা চ্যানেল, তখন তারা নিউজ প্রেজেন্টার, দে ওয়ার সিকিং ফর সাম নিউজ প্রেজেন্টার্স। আমি এবার ওখানে অডিশন দিয়ে ফার্স্ট হলাম। তো ওখানে আমি চাকরিটা করছিলাম। আমি এবার কন্ডিশন দিয়েছি যে আমার বিসিএস হয়ে গেলে আমি কুইট করবো এখান থেকে। ওনারা রাজি হয়েছেন। আমি বাই দিস টাইম আমার ভাইকে বললাম, আমার বোনকে বললাম যে আমার রেজাল্টটা একটু দেখো কি অবস্থা। তখন
বাংলা ল্যাঙ্গুয়েজটা বোঝা যায় না ওই সময়, দেখতে একটু হিব্রু টাইপের ল্যাঙ্গুয়েজের মতো আসে আর কি, ফন্ট চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এই প্রবলেমটা হয়। তা আমার একদিকে আমার ভাইয়া বলতেছে তোমার পুলিশ ক্যাডার হয়েছে, আমার বোন বলতেছে যে হয় নাই। আমি জাস্ট ওকে বললাম যে তুমি কিছুই দেখো না, যেহেতু তুমি এত কিছু দেখতে পারবা না, তুমি জাস্ট দেখো যে আমার রোলটা 2বার আসছে কিনা। মানে প্রথমবার দেয় কারা পাস করেছে এটা দেয়, পাস করার পরে হচ্ছে সেকেন্ড টাইম দেয় যে কাদের জব হয়েছে বিভিন্ন অনুযায়ী। তা আমার বোন আমাকে বললো কি যে তোমার রোল তো একবারই দেখছি। আমি আমার ভাইয়ারটা বিশ্বাস করছি না। আচ্ছা, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আই ওয়াজ ইন ভেহিকল। আমি মনে মনে বললাম যে আমি এত খাটলাম, আল্লাহ তুমি আমাকে দিলা না, আমি এত খাটলাম, মানে এই মানে একদমই আই ক্যান্ট এক্সপ্লেইন ইউ। ঠিক তার 7 থেকে 8 মিনিট পরে আমি তখন গাড়িতে ছিলাম এবং আমি যিনি ড্রাইভার ছিলেন ওই চ্যানেলের ড্রাইভার ছিলেন। আর আমি তখন যে কাঁদছিলাম সেটা উনি দেখতে পারেন নাই, তখনও আমি কাঁদছিলাম। তখন আমি আবার একটা শব্দ করেছি জোরে, একটা ইয়াহু টাইপের কিছু একটা করে না মানুষ, লাইক দ্যাট, লাইক অ্যাজ আই টাচড মাই ড্রিম, ব্যাপারটা এরকম। তো অন্যরকম ভালো লাগা। সেদিন রাতেই আবার মা চলে গিয়েছিলেন আমাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ। ভাইয়া আমাকে নিয়ে মাকে সালাম করাতে নিয়ে গেলেন, মায়ের কাছে গেলাম আর কি। আমার বাবা তখন বেঁচে নাই, মা খুব হ্যাপি হয়েছিলেন। হ্যাঁ, তো এই তো ভালো লাগাটা। তারপর তো ট্রেনিংয়ে চলে যাওয়া। ট্রেনিংটা খুব হার্ড হয় আমাদের। আচ্ছা, সারদা যেটা করে যে আমাদের একদম ফিটনেসটার প্রতি সবচেয়ে বেশি প্রথম অ্যাটেনশন দেয়, আস্তে আস্তে করে তারপরে হচ্ছে গড়ে ওঠার পরে দেন 1 বছর শেষ করার পরে আমরা বের হয়ে আসি। ওখানে কি 1 বছর পর আবার পরীক্ষা দিতে হয় এরকম কোনো কিছু? না, 1 বছর পরে পরীক্ষা তো হয় একটা, যে আমাদের আরেকটা মাস্টার্স করতে হয়েছে ওখানে, মাস্টার অফ পুলিশ সায়েন্স আন্ডার রাজশাহী ইউনিভার্সিটি। উই আর লাকি এনাফ যে আমার ভাল লাগে যে আমার 3টা মাস্টার্স। তো এরকম যেটা হয় ওটা করার পরে দেন ওখান থেকে আবার 6 মাসের জন্য আমাদের বাস্তব প্রশিক্ষণের জন্য পাঠানো হয়। আচ্ছা, দেন আমাদের পোস্টিং হয় আর কি। প্রথম পোস্টিং হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশে, ডিএমপিতে। হ্যাঁ, আমি একদম স্টেপ বাই স্টেপ যেতে চাই, কজ আমি জানি যে এত ইন ডিটেইলি আমার ক্যারিয়ারে কখনো আমি শুনিনি, আমি রেডিও টেলিভিশনেও পাইনি যে একজন পুলিশের লাইফ স্টাইল কি হতে পারে। বা আপনার পক্ষ থেকে, আমরা তো জানি যে গভর্নমেন্টের একটা লিমিটেশন আছে, যতটুকু বলা সম্ভব মানুষকে ইন্সপায়ার করার জন্য। অ্যান্ড ইউ ফেস লট অফ আমার কাছে যেটা মনে হয়, আমি প্রিয় শ্রোতা এখানে আপনাদেরকে একটু হেল্প করার জন্য বলছি, ওনার আইডিতে যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন যে বাংলাদেশের ঢাকা শহরে খুব রিসেন্টলি লাস্ট 6 মান্থে যত ধরনের, বিশেষ করে যাত্রাবাড়ি থানা এরিয়াতে যত ধরনের আলোচিত সমালোচিত ঘটনা ঘটেছে এবং যেগুলোর কেস ফাইল হয়েছে, যত দ্রুত সমাধান হয়েছে, সেখানে এই ভদ্রলোকের অনেক বড় কন্ট্রিবিউশন ছিল। এবং এই জন্যই বলি যে ওনার ফ্যান ফলোয়ার সংখ্যা এত বেশি কেন। যাই হোক, আমি একটু ধারাবাহিকভাবে যেতে চাই যে আপনি কুমিল্লার কথা বলছিলেন এবং তারপরে আপনি কুমিল্লা থেকে আমাদের এই বাস্তব প্রশিক্ষণটা শেষ করার পরে আমাদের যেটা হলো যে ঢাকা মেট্রোপলিটন পুলিশে জয়েন করলাম। ওখানে আমি এসসি মিডিয়া অ্যান্ড পিআর হিসেবে ছিলাম, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস। আমার কোনো একজন ব্যাচমেট আমাদের ডিসি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস স্যার যিনি ছিলেন, ডিসি মিডিয়া স্যার আমার প্রথম বস মাসুদ স্যার, মানে আনুষ্ঠানিকভাবে প্রথম বস। কারণ যখন বাস্তব প্রশিক্ষণে যাই তখন আমার আরেকজন বস ছিলেন, ওখানকার এসপি স্যার ছিলেন টুটুল চক্রবর্তী স্যার তখন কুমিল্লার। তো মাসুদ স্যারকে কেউ একজন বলে দেয় যে ওর জার্নালিজমের একটা পোস্ট গ্রাজুয়েশন করা আছে, ওকে যদি মিডিয়া অ্যান্ড পিআরে আনা হয় ও ভালো করবে। আচ্ছা, তো এনিওয়ে আমি কাজ করে মজা পেয়েছি ওখানে। এবং আমার কাছে পোস্টিং প্লেসটা আসলে কখনোই মুখ্য ছিল না। আমার কাছে মনে হয়েছে যে আপনি ইন এভরি ফেজেস, ইন এভরি প্লেসেস ইউ ক্যান ওয়ার্ক। আপনার শুধু কাজ করার ন্যাকটা থাকতে হবে। এবং ওখানে যেটা হয়েছে যে বাংলাদেশের যত রিনাউন্ড জার্নালিস্ট যারা আছেন তারা আমাদের এখানে আসতেন এবং তাদের সাথে একটা র্যাপও হয়ে যায় এবং তাদের সাথে চমৎকার একটা সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, প্রফেশনাল পেশাদারি একটা সম্পর্কের জায়গা তৈরি হয়েছিল ওখান থেকে। এবং অনেক বলার, যেহেতু আমি ওই আগে থেকেই উপস্থাপনা করতাম, ধারা বর্ণনা করতাম, বাই দিস টাইম আমার ডিপার্টমেন্টও এটা জেনে গেল। জেনে যাওয়ার পরে যেটা হলো যে আমাদের যত রাষ্ট্রীয় প্রোগ্রামগুলো হওয়া শুরু করলো সেগুলোতে হচ্ছে আমার ডাক পড়া শুরু হলো। এবং আমি আসলে গর্ববোধ করি এটা নিয়ে যে মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামগুলোতে আসলে যখন ডাক পাই অনেক সিনিয়র স্যারদের সাথে, আমাকেও যখন একজন ধারাভাষ্যকার হিসেবে ডেকে নিয়ে যায়, আমার তখন খুব ভালো লাগে যে লাইক কাজগুলো করতে পারছি। আর যেটা হয় যে যেহেতু ছোটবেলা থেকে আমার ক্যামেরা ভীতিটা নাই, ক্যামেরা ফ্রেন্ডলি ছিলাম, বিটিভিতে পারফর্ম করেছি, বিভিন্ন চ্যানেলে পারফর্ম করেছি, সেই ক্ষেত্রে আমার একটা বিষয় ছোটবেলা থেকে আসলে মিস করে এসেছিলাম। আমি হচ্ছে শুধুমাত্র নাচ ছাড়া, ডান্স ছাড়া এমন কোনো ক্ষেত্র সাংস্কৃতিক অঙ্গনে ছিল না যেটাতে আমার পদচারণা ছিল না। আমি সব জায়গাতেই গিয়েছিলাম এবং আমার মোটামুটি 250-র মতো অ্যাওয়ার্ডস আছে বিভিন্ন, মানে জাতীয়, বিভাগীয়। আমি 2 টাইমস গোল্ড মেডেলিস্ট,
আবৃত্তির ক্ষেত্রে ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে আমার। আর হচ্ছে বিতর্কের ক্ষেত্রে আমি 2005-এ সারা বাংলাদেশে বেস্ট পাবলিক স্পিকার হয়েছিলাম। জোস। আর তারপরে হচ্ছে 2009-এ ইংলিশ বিতর্কে আমার একটা অ্যাচিভমেন্ট ছিল, সেটা খুব রিমার্কেবল না, বাট আমার কাছে এটা আসলে খুব অন্যরকম একটা বিষয় ছিল। তো এই বিষয়গুলা মানে এগুলা করতে করতেই তো ওই জায়গাটায় আসা। তো ডিলিংসের জায়গাটা আমার আমি খুব লুসিড ল্যাঙ্গুয়েজে কথা বলতে পছন্দ করি এবং খুব সহজবোধ্য, যতটুকু বলা যেতে পারে ততটুকুই বলতাম। মনে হতো যে যতটুকু বলা যায় না এর পরের বাইরে হলে আমি তখনই বলে দিতাম আই এম নট দ্য রাইট পারসন টু টক অ্যাবাউট দ্যাট থিং। আপনি যদি আমার সিনিয়র অফিসিয়ালসের কাছে যান দ্যাট উইল বি বেটার। কিছু জায়গাতে আমি তখন এই পলিসিটা এবং এটা সব জায়গাতেই আপনার হবে, আপনার প্রত্যেকটা জায়গাতেই পিআরটা কিন্তু এভাবেই ইসে হয়। ওই জায়গাটাতে যেটা হলো যে একটা দারুণ র্যাপো হলো, ওখানে কাজ করলাম। কাজ করতে করতে বাই দিস টাইম আমাদের আবার বুনিয়াদী প্রশিক্ষণ হয়। আচ্ছা। এসি মিডিয়ান পিয়ার হিসেবে থেকে আমাদের তো মেইনলি বিভিন্ন থানার যে সমস্যাগুলো, ফেসবুকে ডিএমপির যে ফেসবুক পেজটা চলতো তখন, সেই পেজটা আবার চালাতাম আমি তখন। আচ্ছা। মানে সবার সাথে কথাবার্তা বলা, তখন ওই যে মজার স্কুল, ওদের সাথে এখন আমার খুব ভালো অ্যাসোসিয়েশন। আমি ওদের সাথে কাজ করি এখন। আরিয়ানদের যে গ্রুপটা, ওদের একটা ঘটনা ঘটে গেল অ্যারেস্ট হওয়ার ব্যাপারে, ওটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব ইসে হচ্ছিল। এটা ওদের জায়গা থেকে ওদের একটু গ্যাপ ছিল, মানে ইন গুড ফেথ দে ট্রাই টু ডু সামথিং, কিন্তু যেহেতু একটা নিয়ম কানুন অনুযায়ী সবকিছু আগায়, ওই সেই নিয়ম কানুনের জায়গাটাতে একটু গ্যাপ থাকার কারণে, বাট আমরা পরবর্তীতে উই আন্ডারস্টুড ইট দ্যাট দে ওয়ার দে ডিড দ্য ওয়ার্ক ইন গুড ফেথ। এই জিনিসটা যখন আমাদের কাছে মনে হয়েছে, তখন আমি আমার সিনিয়র স্যারদের কাছে যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেছিলাম যে স্যার ওরা তো এরকম হয়েছে, ভুল একটা করে ফেলেছে স্যার, কিন্তু ব্যাপারটা এই যে তারা আসলে এরকম করতে চায়নি। এখন জেনুইনলি যেটা হয়েছে, তখন মোবারক নামে, আমার এখনো খেয়াল আছে, মোবারক নামে ছোট একটা বাচ্চা, ওরা মেইনলি ওদের মজার স্কুলে নিয়ে যাওয়া হয়েছিল। ওর চাচা এসে কমপ্লেন করেছিল যে মোবারককে কিডন্যাপ করা হয়েছে এবং একটা গ্রুপ হচ্ছে নিয়ে যাচ্ছে। এখন আমার কাছে বাদী আছে, ভিকটিম আছে, আবার আরেকটা পক্ষ আছে, এবং ওরা যে জায়গাটায় করছিল সেখানকার লোকাল যে পুলিশ স্টেশন, তারাও ওদের সম্পর্কে ওয়াকিবহাল ছিল না। এবং এর পাশাপাশি যেখানে ওরা চালাতো এই কার্যক্রম, সেখানকার লোকজনও কোনো পজিটিভ রিমার্কস দেয়নি। আশপাশের লোকজনের তো মানে মাঝে মাঝে থাকে না যে কয়েকজন দুই একজনের যে একটু দেখি না অন্যরকম বলে কি হয়, এটা আমি জানি না স্বভাবজাতভাবে